গত দেড় দশকে তুরস্ক ও সোমালিয়ার মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমালিয়ায় এমন কিছু ঘটছে যা শুধু আফ্রিকার নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতিকেই নতুনভাবে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিককালের সবচেয়ে বড় আলোচিত বিষয় হল সোমালিয়ায় তুরস্ক একটি বিশাল মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তুরস্ক বিশ্বের ১৩তম দেশ হিসাবে নিজস্ব মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পরিচালনার সক্ষমতা অর্জন করবে। ভারত মহাসাগরের তীরে সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে ওয়ার শেখ শহরে নির্মিত হচ্ছে এই মহাকাশ কেন্দ্র। এখানে একটি আধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ কমপ্লেক্স গড়ে তোলা হবে। যদিও কয়েক বছর ধরেই তুরস্ক নীরবে এই প্রকল্পের প্রস্তুতি নিচ্ছিল, তবে ২০২৪ সালের ডিসেম্বরে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের নির্মাণ কাজ ২০২৭ সালের মধ্যেই শেষ হবে। তুরস্কের জাতীয় মহাকাশ কর্মসূচির আওতায় শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে টার্কিশ স্পেস এজেন্সি সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে প্রকল্পটি নির্মাণ করছে। প্রায় ৯০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে এই মহাকাশ কেন্দ্র। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার। পরিকল্পনা সফল হলে এটিই হবে আফ্রিকা মহাদেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। তুর্কি সরকারের ভাষ্য অনুযায়ী এই উৎক্ষেপণ কেন্দ্র শুধু তুরস্কের জন্যই নয়, ভবিষ্যতে অন্যান্য দেশও এখান থেকে নিজেদের উপগ্রহ মহাকাশে পাঠাতে পারবে। ফলে এটি অর্থনৈতিকভাবেও একটি লাভজনক আন্তর্জাতিক প্রকল্পে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল প্রকল্পের জন্য তুরস্ক কেন সোমালিয়াকেই বেছে নিল? এর একটি কারণ অবশ্যই দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক। তবে আরও গুরুত্বপূর্ণ কারণ হলো এর পেছনে প্রযুক্তিগত সুবিধা রয়েছে। সোমালিয়া বিষুবরেখার খুব কাছাকাছি অবস্থিত। পৃথিবীর ঘূর্ণনের অতিরিক্ত গতিবেগের কারণে বিষুবরেখার নিকটবর্তী অঞ্চল থেকে রকেট উৎক্ষেপণ করলে তুলনামূলক কম জ্বালানি প্রয়োজন হয়। একই জ্বালানিতে বেশি ওজনের উপগ্রহ মহাকাশে পাঠানো সম্ভব হয়। এ কারণেই পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ উৎক্ষেপণ কেন্দ্র বিষুবরেখার কাছাকাছি নির্মাণ করা হয়েছে। এছাড়া সোমালিয়া ভারত মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় উৎক্ষেপণের পর রকেটের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যবহৃত অংশগুলো নিরাপদে সমুদ্রে পড়বে। ফলে জনবসতিপূর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক কমে যাবে। এই ভৌগোলিক সুবিধাই সোমালিয়াকে মহাকাশ কর্মসূচির জন্য অত্যন্ত উপযোগী একটি স্থানে পরিণত করেছে। তুরস্কের এই প্রকল্প শুধু মহাকাশ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমালিয়ায় নির্মাণাধীন এই মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রকে তুরস্ক একই সঙ্গে তার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পরীক্ষা কেন্দ্র হিসাবেও ব্যবহার করার পরিকল্পনা করেছে। অর্থাৎ এটি একদিকে যেমন স্যাটেলাইট উৎক্ষেপণের কেন্দ্র হবে, অন্যদিকে তুরস্কের ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচিরও একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিণত হবে। এখন প্রশ্ন হলো, তুরস্কের নিজস্ব ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থাকা সত্ত্বেও নতুন করে সোমালিয়ায় এমন একটি কেন্দ্রের প্রয়োজন কেন? বর্তমানে কৃষ্ণসাগর উপকূলের সিনপ ও রিজে অঞ্চলে তুরস্কের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র রয়েছে। কিন্তু কৃষ্ণসাগরের সীমিত জলসীমা এবং এর চারপাশের নিকটবর্তী উপকূলে রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও রাশিয়া থাকার কারণে সেখানে ১০০০ কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বেশ কঠিন। একই সঙ্গে কৃষ্ণসাগর বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হওয়ায় নিরাপত্তার বিষয়টিও বড় বাধা। এর বিপরীতে সোমালিয়ার ওয়ার শেখ অঞ্চল সরাসরি বিস্তীর্ণ ভারত মহাসাগরের দিকে মুখ করে রয়েছে। ফলে সেখান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র নিরাপদে সমুদ্রের দিকে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা সম্ভব। এর ধ্বংসাবশেষ জনবসতি বা প্রতিবেশী রাষ্ট্রের উপর পড়ার আশঙ্কা থাকবে না। বস্তুত অনুকূল আবহাওয়া, বিস্তৃত সমুদ্র এলাকা এবং আকাশ ও সমুদ্রপথে তুলনামূলকভাবে কম যান চলাচল, এসব বিষয় মিলিয়ে এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী একটি স্থান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ভবিষ্যতে ১০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র এই কেন্দ্র থেকে পরীক্ষা করার পরিকল্পনা করছে। বর্তমানে তুরস্কের প্রকাশ্যে ঘোষিত সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল টাইফুন। এর ঘোষিত সর্বোচ্চ পাল্লা প্রায় ৮০০ কিলোমিটার। ২০২২ সালে কৃষ্ণসাগর উপকূলের রিজে অঞ্চল থেকে প্রথম পরীক্ষায় এটি প্রায় ৫৬১ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছিল।
তবে কোনো প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন তুরস্ক, পাকিস্তান ও ইরানের মতো কয়েকটি দেশ অনেক সময় তাদের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সক্ষমতার তুলনায় কম পাল্লা প্রকাশ করে থাকে। আন্তর্জাতিক চাপ ও সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে তারা এই কৌশল নিয়ে থাকে। এদিকে সম্প্রতি তুরস্ক ইলদিরিমহান নামে একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। তুর্কি কর্তৃপক্ষ এর সম্ভাব্য পাল্লা ৬,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই এর পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখা যেতে পারে। এদিকে তুরস্কের মিসাইল কর্মসূচির দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগানও। ২০২৫ সালের ৬ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা ৮০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়াবো এবং ২০০০ কিলোমিটার বা তার বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন দ্রুত এগিয়ে নেব। তিনি আরও ইঙ্গিত দেন, সোমালিয়ায় নির্মাণাধীন মহাকাশ অবকাঠামো ভবিষ্যতের উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার এই বক্তব্যের পর থেকেই অনেক বিশ্লেষক মনে করছেন সোমালিয়ার এই মহাকাশ কেন্দ্র থেকেই ভবিষ্যতে তুরস্ক ২০০০ কিলোমিটার বা তার চেয়েও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে। আর ঠিক এই সম্ভাবনাই ইসরায়েলকে ভাবিয়ে তুলছে। আকাশপথের দূরত্ব বিবেচনায় সোমালিয়ার ওয়ারশেখ অঞ্চল থেকে ইসরায়েলের দূরত্ব ৩,৫০০ কিলোমিটারের কাছাকাছি। ফলে ভবিষ্যতে যদি তুরস্ক আরও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে তাত্ত্বিকভাবে ইসরায়েলও সেই পাল্লার মধ্যে চলে আসতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণেও এই উদ্বেগের প্রতিফলন দেখা যাচ্ছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ায় এই প্রকল্প কেবল একটি মহাকাশ কর্মসূচি নয়, বরং হর্ন অফ আফ্রিকা এলাকায় তুরস্কের দীর্ঘমেয়াদী কৌশলগত উপস্থিতি শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি ভবিষ্যতে আঙ্কারার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পরিসরও বাড়িয়ে দিতে পারে। বস্তুত গত ১.৫ দশকে তুরস্ক এবং সোমালিয়ার মধ্যে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ধারাবাহিকভাবে ১ ডজনেরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এগুলোর মধ্যে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার কাঠামোগত চুক্তিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ওই চুক্তি অনুযায়ী তুরস্ক আগামী ১০ বছর সোমালিয়ার সামুদ্রিক সীমানা রক্ষা করবে এবং দেশটির নৌবাহিনীকে শক্তিশালী করতে সরাসরি কাজ করবে। ইতিমধ্যেই সোমালিয়ায় তুরস্ক তার বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ২০১৭ সাল থেকে তুরস্ক সোমালিয়ার সামরিক বাহিনীকে ব্যাপক প্রশিক্ষণ দিচ্ছে। সোমালিয়ায় আল শাবাব সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। এরা প্রায়ই সোমালি সরকারের বিরুদ্ধে সহিংস হামলা চালিয়ে থাকে। এই গোষ্ঠীটি এখনও দেশের একটি উল্লেখযোগ্য অংশে নিজেদের প্রভাব বজায় রেখেছে। অনেকের ধারণা আল শাবাবের পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে। তুরস্ক দীর্ঘদিন ধরে আল শাবাব সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়া সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে। সোমালিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সেখানে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী সেসবের মধ্যে রয়েছে সাজোয়া যান, M48 ও M60 ব্যাটেল ট্যাঙ্ক, বাইরাক্তার TB2 ও আকিনজি ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাটাক 129 হেলিকপ্টার। অনেকে F-16 যুদ্ধবিমান মোতায়েনের কথাও বলেছেন। অর্থাৎ তুরস্ক সোমালিয়ায় রণপ্রস্তুতি নিয়ে রেখেছে। বর্তমানে রাজধানী মোগাদিশুর বাইরেও তুরস্কের সামরিক কার্যক্রম বিস্তৃত হচ্ছে। মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক কয়েকটি অগ্রবর্তী সামরিক চৌকি স্থাপন করেছে। এদিকে সোমালিয়ার ভঙ্গুর অবকাঠামো উন্নয়নেও তুরস্ক বড় ভূমিকা রাখছে। বর্তমানে মোগাদিশুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রধান সমুদ্র বন্দর, এই দুই বৃহৎ স্থাপনা তুর্কি কোম্পানিগুলো আধুনিকায়ন করে পরিচালনা করছে। তুরস্ক সোমালিয়ার গভীর সমুদ্র সীমানায় তেল গ্যাস অনুসন্ধানের কাজও করছে। এটি সোমালিয়ার ইতিহাসে প্রথম কোনো বিদেশি প্রতিষ্ঠানের তেল গ্যাস অনুসন্ধান প্রকল্প। এছাড়া তুরস্ক সোমালিয়ার স্থলভাগে প্রাকৃতিক খনিজ পদার্থের উত্তোলনেও কাজ করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যমতে সোমালিয়ায় আনুমানিক মোট 10,000 টনেরও বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে। উপরন্তু লিথিয়াম, টাইটানিয়াম, তামা, সোনা এবং অন্যান্য বিরল খনিজ পদার্থের সন্ধানও পাওয়া গেছে। রাজধানী মোগাদিশুতে তুরস্কের প্রায় 80,000 বর্গমিটার আয়তনের এক বিশাল দূতাবাস স্থাপিত হয়েছে। বিদেশের মাটিতে আয়তনগত দিক দিয়ে এটি তুরস্কের সবচেয়ে বৃহৎ কূটনৈতিক মিশন।
আসলে সোমালিয়ার সাথে তুরস্কের এই গভীর সম্পর্কের শুরুটা হয়েছিল মানবিক সংকটের সূত্র ধরে। 2011 সালে সোমালিয়ায় যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, তখন প্রেসিডেন্ট এরদোগান মানবিক সহায়তা নিয়ে সেখানে ছুটে যান। আর সেটিই ছিল সোমালিয়ায় বহু বছর পর আফ্রিকা মহাদেশ বহির্ভূত কোনো দেশের সরকার প্রধানের প্রথম সফর। প্রেসিডেন্ট এরদোগান এ পর্যন্ত মোট 3বার সোমালিয়া সফর করেছেন। আর এই একই সময়কালে সোমালিয়ার 3 জন প্রেসিডেন্ট মোট 13 বার তুরস্ক সফর করেছেন। অন্যদিকে সোমালিয়ায় তুরস্কের এই সরব উপস্থিতির বিপরীতে ইসরায়েল সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া সোমালিল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। সোমালিল্যান্ড এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত। এই পয়েন্টেই বাবেল মানদেব প্রণালীর মাধ্যমে এডেন উপসাগর ও লোহিত সাগর সংযুক্ত হয়েছে। এই কৌশলগত অবস্থানের কারণে ইসরায়েল সোমালিল্যান্ডের বিদ্রোহী সরকারের সাথে সামরিক সম্পর্ক প্রতিষ্ঠায় তৎপর হয়েছে, যাতে লোহিত সাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এবং একই সাথে এর তীরবর্তী ইরানের মিত্র ইয়েমেনের হুতিদের ওপর আক্রমণ চালাতে পারে। গত বছরের ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। এরপর গত 14 জুন সোমালিল্যান্ডের বিদ্রোহী নেতা এবং স্বঘোষিত প্রেসিডেন্ট প্রথমবারের মতো ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তিনি জেরুজালেমে সোমালিল্যান্ডের দূতাবাস স্থাপনেরও ঘোষণা দেন। অপরদিকে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক বার্তা দেন। তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তুরস্কের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।